সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন K&H অ্যাসোসিয়েটস এর প্রধান নির্বাহী হাসান জামান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ট্রান্সফিউশন মেডিসিনের সহকারী অধ্যাপক ডক্টর শেখ দাউদ আদনান। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমাদের আসলে আলোচনার মূল মানে সূত্রপাত বা মূল বিষয় তো ওই জায়গা থেকে করতে হবে যে আমাদের বিরল গোত্রের যে রক্ত পাওয়া গেল এবং তা নিয়ে যে একজন রোগীকে বাঁচানোর জন্য যে তৎপরতা, সেইটা দিয়ে তো আমরা আলোচনাটা শুরু করতে চাই। সেক্ষেত্রে হাসান ভাই আপনি শুরু করেন, কারণ রোগীকে নিয়ে যে উদ্যোগ সেটা তো আপনি শুরু করেছিলেন। আমি 10টা সাড়ে 10টার সময় খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট করেছে। তা আমার যে ড্রাইভার ছিলেন ওই গাড়ির, সে ইনজুর্ড ওরকম হয়নি। সে তাকে একটা সিএনজি করে ক্যাথারসিস একটা হসপিটাল বলে আছে সেখানে নিয়ে যায়। ওখানে নিয়ে আমাকে ফোন দিলে পরে আমি বললাম যে ডক্টরকে দাও। তো ডক্টরকে দেওয়ার সাথে সাথে বললাম যে অবস্থা সিরিয়াস, অনেক কিছু। আমাকে এখানে কি ট্রিটমেন্ট হবে ভালো মতন, মানে সুন্দর মতন ট্রিটমেন্ট হবে? তখন উনি বললো যে হবে, তবে আপনি যেভাবে ভালো বলছেন সেটাতে অন্য কোথাও নিতে হবে। তখন আমি বললাম যে আমার লোক ছিল, আমি বললাম যে ওনাকে অ্যাপোলোতে নিয়ে আসো। যাক, অ্যাপোলোর ইমার্জেন্সিতে আনি, এনে ট্রিটমেন্ট করে টোরে সব কিছু অপারেশনের জন্য রেডি। অপারেশনের জন্য যখন রেডি হচ্ছে তখন বললো যে ও পজিটিভ রক্ত। তো তখন আমার অফিসের লোকজন 10-12 জন ওরা গিয়ে সবাই গেল, ব্লাড দিচ্ছে, ক্রস ম্যাচিং, ওরটা সবারটা, কারোরটা হলো না। তা অ্যাপোলো যখন এটা হলো না তখন অ্যাপোলোর ব্লাড ব্যাংকের, আমি মুহূর্তে নামটা ভুলে গেছি, লেডি ডক্টর কাজী মমতাজ হুদা, উনি যথেষ্ট হেল্প করেছেন। উনি তখন স্কোয়ারে এবং পাঠালো, সেখানে হলো না, পিজিতে পাঠা এটার অরিজিনাল ব্লাড গ্রুপটা নির্ধারণ করা, এটা OH পজিটিভ। এটার মধ্যে OH পজিটিভের মধ্যে একটা ক্যাপিটাল এইচ আছে, একটা স্মল এইচ আছে, ওটা হচ্ছে স্মল এইচ। আচ্ছা, তারপরে ডাক্তাররা বললেন যে ওর ভাই বোন কাউকে খবর দেওয়া হলো, ওর বোনের সাথে ব্লাডটা মিলেছে। ওরটা আবার মানে OH ক্যাপিটাল এইচ, ওরটা স্মল। পরে ডাক্তার সাহেব, উনি ভালো বলতে পারবেন, আমি ওনার একটা অংশ রক্ত, ব্লাডের একটা অংশ নিল, খুব সামান্য। তো ওটা দেওয়া হলো। ডাক্তার তখন জানালেন যে ওনার কিন্তু রক্ত লাগবে, হিমোগ্লোবিনের জন্য কি ইঞ্জেকশন দিলেন, রক্ত না হলে এটা হয়তো যে কোনো সময় যাই হোক, সেটা করে আমরা তখন মানে সময় টিভিতে ডক্টর শাহেদ ইমরানের মাধ্যমে সাথে সাথে আমরা টিভি কলে দিলাম। তা সেখানে আমরা অনেক ফোন পেয়েছি, কিন্তু রক্ত পাইনি। আচ্ছা, রক্ত জানি না এটাকে সবচেয়ে এটার ব্যাপারটা, মানে এটারই অ্যান্সার করতে হচ্ছে যে এটা কি ধরনের রক্ত, কি শুনি নাই কখনো এরকম। পরে ওই লেডি ডক্টর উনি বোম্বের একটা এনজিওর একটা ফোন নাম্বার দিলেন, দিয়ে তখন আমরা ওনার সাথে যোগাযোগ করলাম, বিনয় শেঠি। সে আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে, যথেষ্টভাবে, এবং সাথে সাথে উনি লোক ডোনার এনে, আমাদের নানান প্রক্রিয়াতে দেরি হচ্ছিল যেতে, তখন উনি ব্লাডগুলো রেখে দিয়ে ওনার গভর্নমেন্টের, ওই দেশের গভর্নমেন্টের যা যা পারমিশন ওগুলা নিলেন। তা আমি তো এতটা না যে ঠিক আছে ব্লাড হয়েছে নিয়ে আসবো, হ্যাঁ আমার অ্যাপোলোর কাগজপত্র আছে, এখানে কোনো যে দেখো, তখন বললো যে না, এটা এভাবে হবে না। নিয়ে আসার প্রক্রিয়া আমি একটু পরে যাচ্ছি। আমি একটু আদনান ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে OH বড় হরফ এবং ছোট হরফের যে রক্ত, এটা যে কারণে যে আমরা আমাদের ইনফোবারে দেওয়ার পরে অনেকে রক্ত দিতে পারেননি, কিন্তু ওই যে আগ্রহ, কৌতূহল, আমরাও এখনো সেই জায়গাতে আছি যে আসলে কি ধরনের রক্ত এটা উদ্ভব, যদি বলেন। এটার নামটা আসলে খুব ইন্টারেস্টিং আর কি। ইটস ডিসকভার্ড ইন 1952, আর বোম্বে নামটা হওয়াতে বোম্বে ব্লাড গ্রুপ, খুব রেয়ার ব্লাড গ্রুপ আর কি। আমাদের নিয়ার বাই রেয়ার ব্লাড গ্রুপ এটাই সবচেয়ে, ধরেন যে হার্ডলি আপনি ইউ ক্যান গেট 400 পিপল, এই 200 বাংলাদেশ ইন্ডিয়া সব মিলে। সুবিধা হচ্ছে যে বোম্বে ব্লাড গ্রুপটা ডিসকভার্ড ইন বোম্বে, এবং তারা একটা ডাটাবেস মেনটেন করে, সেটা ইলেকট্রনিক না হোক তখন লিখিতভাবে পেপার বেস তারা একটা ডাটাবেস রাখতো, তারা নিজেদের মধ্যে করতো। একটা জিনিস আমাদের বলে না যে রেয়ার থিংস হ্যাপেন্স রেয়ারলি, মানে দৈব ঘটনা খুব কদাচিৎ ঘটে, কিন্তু যখন ঘটে তখন আর কেউ করতে পারে না। তো ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড, আমরা প্রিপেয়ার্ড না। আমাদের উদ্দেশ্যে যে বোম্বে এটা ফার্স্ট কেস তা না, বাট ফার্স্ট ট্রান্সফিউশন হলো এটা। আচ্ছা, বোম্বে আমরা বিএসএমইউতে উনি যেমন ডিরেক্ট করেছেন, বিএসএমইউতে এই রিয়েজেন্টটা রাখাই আছে যে আমাদের এই সারা দেশে খুঁজে যখন না পায়, কস্টলি রিয়েজেন্ট আর কোথাও টেস্ট হয় না, বিএসএমইউতে আমরা রাখি। আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পেয়েছি, বিএসএমইউতে পেয়েছি, কিন্তু কেউই রেজিস্টার করে শনাক্ত হয়েছে, কিন্তু আলোচনা হয়নি। আরেক কারণ হচ্ছে যে এটার আর
সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বা বড় বড় স্কয়ার, ইউনাইটেড অ্যাপোলো এইসব প্রতিষ্ঠান ছাড়া আর সব জায়গাতে যে পদ্ধতিতে ব্লাড গ্রুপ করে এটা অলওয়েজ আসবে ও। এভরি টাইম এ বোম্বে ব্লাড গ্রুপ উইল ডিল অ্যাজ এ ও, যদি না রিভার্স ব্লাড গ্রুপ আমরা যেটা খুব জোর প্র্যাকটিস করাচ্ছি সবাইকে যে না ইউ হ্যাভ টু স্টার্ট দিস, না হলে ব্লাডের সেফটি আসে না, তখনই শুধু ধরা পড়ে যায় এটা তো কারোর সাথে ক্রস ম্যাচ করা যায় না, এইটা তো অন্য কিছু, তখন মানে অ্যাটলিস্ট অন্য কিছু টেস্ট করতে গেলে আপনি বোম্বেটা পাবেন। এইভাবে এটা ডিটেক্টেড। লাকিলি যে তারা এটার আগে ইন্ডিয়া থেকে রেসপন্স পেয়েছে, পেশেন্টেরও লাক, এবং এটাও আমাদের একটা নতুন চোখ খুলে দিল আর কি, না দেশের চোখ খুলে দিল যে এখন থেকে ব্লাড গ্রুপিংটা করার সময় যে ও আসলেই যে শুধু ফরওয়ার্ড গ্রুপ করে করে ও বলে দিচ্ছি, এটা যে ভুল করছি, হয়তো লাখে একটাই করবো কিন্তু একটাই কিন্তু জীবন চলে যাবে। এটা 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 একটা তারপর যেভাবে নিয়ে আসা হলো পরে তো ওখানে যখন পাওয়া গেল তখন আমার কোম্পানির এক ডিরেক্টর আছে মিস্টার তুহিন, ওনাকে আমি পাঠানোর জন্য রেডি। উনি মোটামুটি ইন্ডিয়ার ভদ্রলোকের সাথে যোগাযোগ করে যাচ্ছিলেন। তো নিয়ে আসা হলো এখানে। এই নিয়ে আসার ব্যাপারে গভর্নমেন্টের যে সাইডটা, সেটা আমার ফ্রেন্ড মুর্শিদুল হক খান, ডেপুটি সেক্রেটারি ফরেন মিনিস্ট্রি, সে আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে। সে একজন, আর ডাক্তার শাহেদ ইমরান, ওনার মাধ্যমে, ওনার ডাক্তার আদনান সাহেবের হেল্পে এই দুইটা পেপারস আমার খুব ইম্পর্টেন্ট ছিল, এবং এই দুইটা পেপারস পাওয়াতে আমার কাস্টমস এবং এয়ারপোর্ট ক্যারি করার জটিলতাটা অনেক কমে গেছে। তা যাক, ব্লাড ওখান থেকে নিয়ে আসলাম, এয়ারপোর্টে কোনো সমস্যা হয়নি, কাস্টমসের লোকজন সেভাবেই তারা সুন্দর মতো নিয়ে করেছে। পরে ওখান থেকে নিয়ে সরাসরি অ্যাপোলোতে গিয়ে ওর ব্লাডটা দেওয়া হলো বেটার। কিন্তু আমার বলার বিষয় যেটা হলো যে এখানে আমার না হয় পরিচিত ছিলেন, উনি ছিলেন ডক্টর শাহেদ ইমরানের মাধ্যমে, যে কিন্তু এটা সাধারণ লোকের কি হবে? তো এই জায়গায় লাইফ সেভিংস ওই জায়গাটা যে আপনার তো উনি একজন কর্মকর্তা বা কর্মচারী যাই হোক, ওই যে যিনি আসছিলেন আপনার কভার ভ্যানে করে, সেটার জন্য আপনি যেমন উদ্যোগী হলেন, অনেকে উদ্যোগী নাও হতে পারতেন। সেই ক্ষেত্রে হয়তো ওই যে যেটা আপনার ভাই বলতেছিলেন যে অ্যাপোলোতে বা এই মানের হাসপাতালে না নিলে বিপদ ঘটে যেতে পারত, তো চিকিৎসক নিজেই বলছেন। অ্যাপোলোতে আমি আসলে প্রথমে চিন্তা করছি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওকে আমার একটা ভালো ট্রিটমেন্ট দিয়ে ওকে সুস্থ করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার ছিল, যে ওকে অন্য কোথাও নিয়ে আমি রিস্কটা নিব না, আমি এর জন্যই অ্যাপোলোতে এনেছি। এবং এটা আমার একটা, যখন ব্লাডটা পাওয়া যাচ্ছিল না, আমার একটা চ্যালেঞ্জ ছিল যখন পেলাম, যেটা আনার অনেক জটিল। আমরা ডিএচএল এর কাছে গেছি, আমরা রেড ক্রিসেন্টের কাছে গেছি, কারোর কাছ থেকে হেল্প পাইনি। রেড ক্রিসেন্ট ওরা মানে ওরা এই প্রক্রিয়াটাই জানে না। হ্যাঁ, তখন আমি খুব হতাশ হয়ে গেলাম যে তাহলে আর কিভাবে এটা। তখনই আমার ওই ফ্রেন্ডকে মুর্শিদুল হক খানকে আমি ধরলাম যে আমাকে এই ব্লাডটা কিভাবে আনার ব্যবস্থা করে। যে আমি এটুকু বুঝলাম যে মানে এয়ারপোর্ট পার হতে হলে আমার কাস্টমস লাগবে, আর এই ব্লাড টানতে গেলে একটা হেলথ অথরিটির একটা পেপারস লাগবে। হ্যাঁ, আর আমার একটা মনের একটা ইয়া ছিল যে এটা একটা জেনুইন কেস, আমার অ্যাপোলোর কাগজ, সমস্ত পেপারস, ইন্ডিয়ান ওই ভদ্রলোকের কাগজ, তো সেদিক থেকে জটিলতা সেরে নিয়ে আসছে। কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না। সুতরাং সাধারণ মানুষের জন্য আমি বলবো গভর্নমেন্টের এই জায়গাটা আরো যত্নবান হওয়া উচিত, যাতে একটা সাধারণ লোক যে গিয়া বলে যে আমি লাইফ সেভিংস এর জন্য এই জিনিসটা, সেটা যাতে তাকে মানে খুব সুন্দরভাবে যে অবস্থানে আছে সেখান থেকে যাতে সুন্দরভাবে সহযোগিতা করে। যেটা হাসান ভাই বললেন যে সাধারণ মানুষ, এর মধ্যে হয়তো এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলি আসলে আমরা জানতেও পাইনি, তাই হতেও তো পারে। হ্যাঁ, ডেফিনেট। আমি আপনাদেরকে দেখেন এই হেলথ হ্যাজার্ডের কয়েকটা পোর্শনে আপনাদেরকে বলি যে সামর্থ্য আর সুযোগ আর সময়, তিনটা জিনিসের যদি কম্বিনেশন সমন্বয় হয় তাহলে উসাইন বোল্ট হয়, না হলে হয় না। কিংবা তিনটা জিনিসে একই সময় পেতে হবে আর কি, সময় থাকতে হবে, সামর্থ্য থাকতে, সুযোগ থাকতে হবে। তো সামটাইমস এরকম হয় যে আমাদের গভর্নমেন্ট পলিসি লেভেল হয়তো খুব গুড থিঙ্কার আসলেন যে আমরা উই শুড ইমপ্রুভ দিস ওয়ে, হয়তো ওই সময় সামর্থ্যটা নেই, অথবা ওই সময় সময়টা নেই, হয়তো সময়টা শেষ হয়ে ইয়েতে চলে গেছে। তো এরকম তিনটা জিনিসের ইয়েতে আমরা ইমপ্রুভ করতেছি, কিন্তু আমরা যে ইমপ্রুভ করে গেছি এটা যে না, এটা তো অজস্র, আমরা নিজেরাও তো রেফার করি অজস্র পেশেন্টকে, এর মাঝখানে এরকম জিনিস ঘটে যেতে পারে। তো এটা ইমপ্রুভ করতে হলে আমাদের যেমন একটা আইডিয়া, আমাদের একটা নিজস্ব আইডিয়া হচ্ছে যে আমাদের একটা ডোনার ডাটাবেস জরুরি দরকার। একটা পেশেন্ট আসলে তার একটা ডোনারের একটা সেফ ওয়েতে, যেন আমরা এই পদ্ধতি ছাড়া ব্লাড গ্রুপিং করব না, এবং এটা দেশে আমরা মোটামুটি ম্যান্ডেটরি করে দিচ্ছি
ফলো আপ হয়তো ওইভাবে করতে পারতেছে না এতগুলো সেন্টারে, এতে কিন্তু মোটামুটি ম্যান্ডেটরি যে এই পদ্ধতিতে তুমি ব্লাড গ্রুপটা করবা। এখন সেই রিপোর্টটা এতদিন পর্যন্ত যেটা কাগজে দিত, আমরা বলতে চাচ্ছি যে আমরা হয়তো নেক্সট ইয়ার থেকে আপনারা সেটা ইলেকট্রনিক ভার্সন দেখতে পাবেন, ডিজিটালাইজেশন। এটা আসলে পরে আপনার সুবিধাটা হচ্ছে যে আমার যে পেশেন্টটা মিস হয়ে গেছে, বিএসএমইউ যে পেশেন্টটা মিস হয়ে গেছে, ইউ উইল গেট সাম নেমস, আচ্ছা সে বোম্বে ব্লাড গ্রুপের পার্সন আপনি পাবেন, ডোনার হোক আর না হোক সেটা পরে, যে ফিজিক্যালি ফিট হলে তো পরে নাও থাকতে পারে, বাট এই লোকগুলোকে আমরা তখন ট্র্যাক করতে পারবো, এটা একটা সুবিধা হবে। আদার্স কোনো রেয়ার ব্লাড গ্রুপ থাকলে বা বাংলাদেশে কোন ব্লাড গ্রুপের অরিজিনটা কিরকম, এথনিক মাইনরিটিতে কিরকম, কোন রিজনে কিরকম, একটা ভালো স্টাডির যে জায়গা হতে পারে এটা হচ্ছে একটা। 2 নম্বর জিনিস হচ্ছে যখন আমরা এটা স্টার্ট করব তখন আদার্স প্যাথোলজি, আদার্স মেডিকেল রেকর্ডস, দ্যাট উইল কাম ইন আ ডিজিটাল ভার্সন। ওয়েনএভার দ্যাট উইল কাম এ ডিজিটাল ভার্সন, সুবিধাটা কি দেখেন, এখন প্রায় একটা জিনিস হচ্ছে যে ডাক্তার সাংবাদিক মুখোমুখি, ডাক্তার আদালত মুখোমুখি প্রায় হচ্ছে। কেন হচ্ছে জানেন? এখানে কোনো ডকুমেন্ট নেই, তো এখানে দুজনই দুজনের বিশ্বাসে অনড় যে তুমি ভুল করেছো, ও বিষয়ে আমি ঠিক করেছি, আমি ভুল করিনি। ইফ আপনার যদি একটা ডিজিটাল ডকুমেন্ট থাকে, দেন ইউ ক্যান চেক দেয়ার যে ভুলটা নেগলিজেন্সি কার, ভুলটা কার, কতটা সময় পেশেন্ট হচ্ছে, কে এইভাবে অ্যাটেন্ড হয়েছে, এবং এটা আর কি অল্টারনেট ওয়ে ছিল, ওই অল্টারনেট ওয়েটা হসপিটালে ছিল কিনা, ইউ ক্যান চেক অল। এটা আসবে হয়তো 1 থেকে 2 বছর। আমরা স্টার্ট করছি যে আমরা যদি পায়োনিয়ার হই, আপনারা বলতে হৃদরোগ ইনস্টিটিউট? নো, আমরা আসলে জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচি, আমাদের একটা কর্মসূচি আছে ডিজি হেলথের আন্ডার। আপনি যেটা বলছিলেন যে আপনাদের যে কর্মসূচির কথা যেটা বলছিলেন, হ্যাঁ, আমরা এই প্রথমে ব্লাড গ্রুপের একটা ডিরেক্টরি করতে চাই এবং এটা ইলেকট্রনিক ভার্সন আনতে চাই। ইলেকট্রনিক ভার্সনে এই ডিরেক্টরিটা আসার পরে আপনার যেটা হবে যে এরপর থেকে একটা প্রত্যেকটা পেশেন্টের ক্যাজুয়ালিটির জন্য যে সবসময় তার ব্লাড গ্রুপটা আগে করতে হবে তা না, ইউ ক্যান চেক ইট যে ব্লাড গ্রুপটা কি এবং নিয়ার বাই অ্যাভেলেবল কোন কোন ডোনারগুলো আছে, কি কি আছে, এটা হলো একটা পদ্ধতি। আর হাসান জামান ভাই যে একটা ডিফিকাল্টিজের কথা বলছেন, এটা আসলে শুধু বাংলাদেশি ডিফিকাল্টিজ না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিফিকাল্টিজ। যত ডেভেলপ কান্ট্রি ডিফিকাল্টিজ তত বেশি। এটা যদি আমেরিকাও তো নিতেই পারতেন না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশ বায়োলজিক্যাল প্রোডাক্ট নিয়ে খুব কষাস। ওর দেশের গরুর মাংস খাবো না, এর দেশে ডিম নিব না, এসব প্রচুর আছে। আর এটা ফল নিব না, এটা আর এটা তো রক্ত, এটা দিতেই দিবে না যে আমাদের সেটা লোকের গায়ে সরাসরি ঢুকে যাবে, এটা হবেই না। এটার জন্য বোথ ওয়েতে একটা জিনিস লাগে যে বাংলাদেশ ইন্ডিয়াতে অ্যাটলিস্ট পিপলের মেন্টালিটিটা দুজন দুজনের প্রতি হেল্পিং, আর এরকম একটা ব্লাড গ্রুপ দুইটা দেশ শেয়ার করতেছে, তারাও একটা হেল্পিং অ্যাটিটিউড। এটা একটা বড় বিষয় হলো, বড় বিষয় মানে এরকম রক্ত বিনিময়টা, এটা ডেভেলপ দেশগুলো কিন্তু আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, এটা কখনো আপনি চেষ্টা করেও পারবেন না, মানবেই না তারা, কারণ এক দেশের হেলথ অথরিটি আরেক দেশের হেলথ অথরিটি ট্রাস্ট করবে। আপনি যেটা বললেন মানে মিলে গিয়েছে, হ্যাঁ, যে কারণে তারা এটা, আমরা এরকম একটা বায়োল্যাটারাল এক্সচেঞ্জের একটা সুযোগ আমরা রাখতে চাই, যে যেমন ডিএইচএল এটা ক্যারি করতে রাজি হয়নি বা রুট ক্রিসেন্টের ইনএবিলিটি ছিল। ডিএইচএল আসলে বায়োলজিক্যাল আমাদের কিছু প্যাথোলজিক্যাল রিয়েজেন্ট ক্যারি করে নিয়ে যায়, দে চার্জ একটু বেশি চার্জ করে এটার জন্য, কিন্তু এটা তো আসলে শুধু টেস্ট হয়, এটা কারো গায়ে দেওয়া হয় না। আর এটা তো ব্লাড, এটাকে আপনাকে জেল প্যাকে কোল্ড চেইন মেনটেন করে আসতে হবে, এটা আলাদা কন্টেনার থাকে, আলাদা বক্স থাকবে, এবং এটা এইটা ডিএইচএল এর নাই এটা। আর রেড ক্রিসেন্ট বা এদের ট্রান্সপোর্ট বক্স গুলো ইন্টারন্যাশনালি ক্যারি করার মতো, এই এত লং জার্নির ট্রান্সপোর্টের মতো না, এই দুটো জিনিস ফ্যাক্টর ছিল। আর পরের ফ্যাক্টরটা হচ্ছে যে ওই দিন প্রোডাক্টটা আসার পরপরই ধরেন আমাদের এয়ারপোর্টে তো এমন কোনো হসপিটাল সেন্টার নেই যে আসার সাথে সাথে টেস্ট করলাম যাচ্ছে কি কি জীবাণু আছে নাই। ব্লাড কিন্তু খুব ভালো একটা জীবাণুর মাধ্যম আর কি কি আছে নাই আমরা পরস্পরের উপর আস্থা রেখেছি। আমাদের এন্ড থেকে আমরা চেয়েছি পেশেন্টটা ইমপ্রুভ হোক, ওনাদের এন্ড থেকে চেয়েছে যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টটাকে হেল্প করি। রেয়ার ঘটনার জন্য একটা এরকম হয়েছে, তারা তাড়াতাড়ি চেষ্টা করেছে। বোথ এন্ডের জন্য আসলে একটা, এবং এটা কিন্তু একটা আই ওপেনিং সিনারিও ইন বাংলাদেশ যে এরকম জিনিসও সম্ভব এবং এটা করা যায়। খুব আমরা পজিটিভলি দেখছি এটা। না, এমনিতে এই যে রক্ত সংগ্রহের সঙ্গে তো আমাদের অনেকগুলো অনেক গ্রুপ বা অনেক ক্লাব জড়িত, তারা এখানে কি ভূমিকা রাখতে পারে? ডোনার রেজিস্টারটা সামহাউ তাদের কোন একটা বিলিভের কারণে তারা মনে করে যে ইট ইজ দেয়ার ওন, তারা আসলে ঠিক বোঝে না যে একটা লোক তো ডোনেটই করতে চাচ্ছে, দেশকেই তো দিতে চাচ্ছে। তো এটা আসলে একটা ওপেন বুকের মতো হওয়া উচিত। আমরা যেই মেথডে যাব যে এনি ব্লাড ডোনেশন সেটাকে অবশ্যই তার ডোনার ডেটাবেসে আনতেই হবে, সো দ্যাট যে একটা লোক ব্লাড দিল, কোথায় ব্লাড দিল, কত তারিখে দিল, কি ব্লাড গ্রুপের লোক এবং কোন ব্যক্তিরা দিল, এই কয়েকটা জিনিস যেন এক্সপোজ থাকে। এটাতে খুব ভালো। ক্লাবগুলো এই জিনিসটা এখনো ওভাবে ভেবে ওঠেনি, তো সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা 1 বছরের মধ্যে এটা ম্যান্ডেটরি করে দিব যে কোনো ব্লাড যে কোনো হাসপাতালে গেলেই সেই ইলেকট্রনিক্যালি চেক করে নিবে যেটা কোথা থেকে কত তারিখে কিভাবে নেওয়া হলো। আরেকটা বিষয়, আমি হাসান ভাইয়ের কাছে যে আপনারা ডোনার ক্লাবগুলোর কাছে গিয়েছিলেন কিনা? গিয়েছিলাম, কেউ আমাদেরকে কোন রকম মানে
মানে এটার ব্যাপারে জানি না। না আমরা যেটা ওই আদম ভাই বলে তাদের কাছে আসলে ডাটা ব্যাংক তথ্য bank, সেই জায়গাটা আপনি কতটা তাদেরকে হালনাগাদ দেখলেন বা না, ওটা নাই বললেই চলে। আচ্ছা। নাই বলে যেটা ডাক্তার সাহেব বললেন যে এগুলা করা উচিত। আমরা খোঁজ করতে করতে নারায়ণগঞ্জে একটা মানে হালকা একটা ইয়া পেলাম, কিন্তু পেয়ে ওটা মানে ওরা বলল যে আমাদের তো আসলে এরকম ভাবে নেই, এর জন্য এখন কোথায় আছে সে তাকে আমরা খুঁজে বের করব কিভাবে। তা এখন যদি এটা থাকতো তাহলে কি হতো, ইজি হতো। তা আমার বলার বিষয় যেটা হলো যে সব লেভেলে অবশ্যই আমার ব্যক্তি উদ্যোগে এটা আমি সবার সহযোগিতা পেয়েছি, কিন্তু এই যে এখন কামরুজ্জামানের বোন অথবা ভাই যার, এটা কিভাবে আপনারা মানে এই যে অ্যাপোলো বা এটা কিভাবে রেকর্ডটা রাখবে, নাকি সে আবার হারিয়ে যাবে? আমি যেমন বোনেরও তো যে মানে বা ভাইরও এই group। অথবা কামরুজ্জামানের কথাই ধরেন, কামরুজ্জামানের কথা যদি হ্যাঁ, যে কামরুজ্জামানই আল্লাহ বাঁচালে ভবিষ্যতে সে ব্লাড দিতে পারে এই গ্রুপে, তাকে আপনি কিভাবে ট্রেস করবেন? 30 বছর পরই তো কামরুজ্জামানের ঘটনাটা চাপা চাপা পড়ে পড়ে যাবে। ওনার নিজের মনে না থাকলে কারো তো মনে থাকবে না। মানে কামরুজ্জামান কি হ্যাভ টু রিকল এরকম একটা আরেকটা মজার বিষয় হলো, আমি যখন ওকে হসপিটালে দেখতে গেলাম, ও বলল, তখন আমাকে অফিসের লোক বলতে, স্যার ও তো ডাক্তার দেখায়, ব্লাডেরও সমস্যা আছে। তখন আমি ফাইল গুনে নিলাম, তখন ওকে জিজ্ঞাসা করলাম তোমার কি ব্লাডের, হ্যাঁ স্যার আমি ওষুধ তো খাই, ডাক্তার বলতে ঠিক হয়ে যাবে। তখনই কিন্তু এগুলা না, তার মানে কি আপনি ও জানে যে ওর রক্তে একটা সমস্যা, ওর যে ব্লাড গ্রুপিং এর সমস্যা, আচ্ছা, সেটা জানা না। সেটা সে জানেই না। এখানে তবে ওই জায়গাটা আবার যেতে চাই যে আমাদের নানা জায়গায় শুধু তো এই সরকারি যে হাসপাতালগুলো আছে বা বেসরকারি যে হাসপাতালগুলি আছে মোটামুটি স্বীকৃত, তার বাইরে তো নানা জায়গায় সারা দেশেই তো অনেক ছোট ছোট ক্লিনিক আছে, অনেক ছোট ছোট ব্লাড ব্যাংক আছে যেখানে দেওয়া হচ্ছে, সেই জায়গার দেখভালটা। এটা আমরা ব্লাড ব্যাংকটার বিষয়টা আমি সরাসরি সম্পৃক্ত দেখে বলি যে এটা একটু হলেও আমরা সিরিয়াস হয়ে গেছি। আমরা এখন আর এই ওয়ান্স আপন এ টাইম আমরা ব্লাড ব্যাংকগুলোকে করতে দিতে চাচ্ছিলাম যে যখন পেইড ডোনাররা ছিল, পেইড ডোনার হাত থেকে মুক্তি পেয়ে যাতে ভলান্টারি ডোনার আসে, আমরা লিবারেল ছিলাম। বাট নাও ইট ইজ এটা দেখা গেছে এটা তাদের ব্যবসা ট্রেডিং হয়ে গেছে, যা তা কোয়ালিটি হচ্ছে। আমরা অন্তত একটা জায়গায় খুব স্ট্রিক্ট হতে চাচ্ছি যে যতগুলো হসপিটাল আছে তারা যদি নিজেরা ব্লাড ব্যাংক তৈরি করে, এটা লস হয় হোক, তাহলে এই যে রাস্তার পাশে যত আপনারা স্ট্যান্ড অ্যালোন ব্লাড ব্যাংকগুলি দেখতেছেন যেগুলো শুধু ব্লাড ব্যাংকিং করে পয়সা কামানোর চেষ্টা করছে, এগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আর আমরাও নিজেরা নিয়মিত অভিযান করতেছি। সেটা করছে না, এবং ওই যে বললাম যে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সেগুলো আছে, কিন্তু এই যে ধরেন যে জেলা শহরগুলোতে, ঢাকাতেও অনেক অলি গলিতে অনেক রকম ক্লিনিক হয়ে গেছে, হাসপাতাল হয়ে গেছে, সেগুলোকে আপনি কিভাবে দেখবেন? ঢাকা, চট্টগ্রাম, খুলনা বড় শহরগুলো তো আছে, এবং ছোট ছোট এখন তো জেলা উপজেলা পর্যায়ে অনেক হাসপাতাল, সেই দেখভালটা কি করবে? সিভিল সার্জন বা সার্জন বা এদের পক্ষে তো আমাদের এই যখন থেকে আমরা লাইসেন্সিং ব্যাপারগুলোতে এসেছি, এটা 1982 আনফরচুনেট ঘটনা। 1982 একটা অর্ডিন্যান্সের বলে এই সমস্ত বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো চলে। 82 থেকে 2016 অনেক বছর চলে গেছে। ইয়েট টু ডেভেলপ আ নিউ গাইডলাইন। আপনি বুঝেন, আপনি একটা হাসপাতালের লাইসেন্স নিয়ে আপনি সেখানে আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, সিসিইউ যা ইচ্ছা খুলতে পারবেন, সব করতে পারবেন, কারণ ওই লাইসেন্সটার সময় ছিল না। 82 তে সিসিইউ, আইসিইউ বলে কিছু ছিল না। এখন আমরা নতুন একটা চেষ্টা করছি, মন্ত্রণালয় আপনাদের সকলের সহযোগিতা ইয়েটি শেষ হওয়ার পর আমরা একটা নতুন যদি করতে পারি, তাহলে যে একটা টু বি কোয়ালিফাইড সিসিইউ আপনার এই জিনিস লাগবে, আইসিইউ হওয়ার জন্য এইসব জিনিসগুলো লাগবে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পেশালিটি, ডায়ালাইসিস সেন্টার হওয়ার জন্য হসপিটাল লাইসেন্স লাগবে না, আপনার ডায়ালাইসিস সেন্টার লাইসেন্স লাগবে। মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লাইসেন্সের জন্য কোয়ালিফিকেশন নতুন একটি মানে বিভাগ খুলবেন। আমরা একটা আইনের একটা খসড়া আনছি, আর খসড়াটার মধ্যে আমাদের মোটামুটি ডিজি হেলথকে যেভাবে ডিজির পাওয়ার দিয়ে যে ডিস্ট্রিক্ট জেলা পর্যায়ে সিভিল সার্জন, আর ঢাকা মেট্রো প্লাস অন্যান্য সমস্ত জায়গায় ঢাকার পরিচালক স্বাস্থ্য ওনাকে দিয়ে, ডিজি হেলথের ওনাকে দিয়ে আমরা মোটামুটি এটা পুরনো ডায়াগ্রামই করা আছে। এখানে হয়তো ওইরকম মডার্নাইজেশনটা আইনের জায়গাগুলোতে করা হচ্ছে। আরেকটা আমাদের ল্যাকিংসটা হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ এনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তো যখনই আপনি একটা জায়গায় হয়তো দেখলেন যে এখানে ভুল হচ্ছে, আপনি বড়জোর তাকে কারেকশনের জন্য চিঠি দিতে পারেন, 3 মাসের সময় দিতে পারেন, সতর্ক করতে পারবেন, কিন্তু আপনি এই ভুলের জন্য তার সে কোনো কারো ক্ষতি করছে জরিমানা করা বা তাকে আপনি পারবেন না। তো আমরা ম্যাজিস্ট্রেসিটাকে আমাদের মধ্যে যদি আনতে পারতাম যে এইটা হচ্ছে ল, এটার ভায়োলেশনে তোমার এই ফিনান্সিয়াল, ফিজিক্যাল এই পেনাল্টিগুলো চলে আসবে, তখন হয়তো একটু স্ট্রিক্টলি এটা মেনটেন করতে পারবে। আমরা একটা প্রপোজাল করতেছি, ধরেন যে একটা উপজেলা যত ডায়াগনস্টিক সেন্টারই হোক, তারা ডিস্ট্রিক্ট হসপিটাল একটা ফিক্স সেন্টারের সাথে রেফারেল সেন্টার হবে। অর্থাৎ বছরে 6 মাস পর পর ও তার স্যাম্পল নিয়ে এসে টেস্ট করে বলবে তোমার একটা রিপোর্ট কত আসছিল, আমার এখানে এইটা আসছে, তোমার এটা কোয়ালিফাইড কি কোয়ালিফাইড না।
এবং কি কি পরীক্ষা করতে পারবে পারবে না এরকম একটা রেফারেল সেন্টার লাগবে। এটা আমাদের ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল হবে। আমরা আবার এরকম র্যান্ডমলি সমস্ত নিয়ে বাইরের কোন একটা সেন্টারের সাথে এক্সটার্নাল আমরা একটা, এটা আমাদের জন্য খুব জরুরি। এটা নাই দেখে আমাদের দেশের ল্যাবরেটরিগুলোকে অ্যাডভার্টাইজ করতে হয়, ডাক্তারদেরকে কমিশন দিতে হয়, ফুটপাতে দালাল রাখতে হয়, রোগীদেরকে প্রতারিত করতে হয়। যদি থাকতো অ্যাক্রিডিটেশন, তাহলে লোকে এটা দেখে বুঝে যেত এটা এই স্ট্যান্ডার্ডের লেভেল, এই স্ট্যান্ডার্ডের লেভেল, এখানে করা যাবে, এর এখানে করা যাবে না, এর এখানে এটা রেট এত, এখানে এটা না হবে না। আপনার কাছে আবার আসবো, একটু হাসান ভাইয়ের কাছে পরামর্শ শুনে আসি, যেহেতু আপনি এই বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন, কি করা দরকার? আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, যে হসপিটালগুলো আছে, আমি অ্যাপোলোর কথা যদি ধরি, ওই প্যাকিংটা পর্যন্ত আমার বাড়ির লোকের হেল্প নিয়ে প্যাকিংটা করতেছে, ক্রস ম্যাচিং করার জন্য, জেল টেল দিয়ে যেটা বললেন ইন্ডিয়াতে পাঠানোর জন্য। আমার কোশ্চেন একটা, এরকম একটা হসপিটাল, যে কোনো হসপিটাল, আমার সেই লোকটা যদি আমি না পেতাম, ওটা ওনারা হেল্প করেছেন, কিন্তু কেন? আমার কোশ্চেনটা আমার কাছে টোটাল মনে হয়েছে যে অনেক বড় বড় জিনিসের অনেক কিছু রয়ে গেছে, এবং আমি আমার মানে আমাদের অনেকগুলো ঘাটতি রয়ে গেছে। এবং মানে কথাটা যদি আমি এভাবে বলি, মানে আমার চেষ্টাটা তো ছিল নর্মাল, যে আমি সাধারণভাবে দৌড়াচ্ছি আপনার কাছে যে এরকম, সাধারণভাবে আপনার একজন যে এটা আমার পার্সোনাল খুব ইয়া ছিল। করতে গিয়ে দেখলাম যে ওনারা নিজেরাই অনেক কিছু জানে, এটা আমার কাছে খুব কষ্টদায়ক লাগছে। মানে আপনার এই অভিযানে দেখা গেছে যে আমাদের এই যে ঘাটতিগুলো, প্রাতিষ্ঠানিক ঘাটতিগুলো, আমরা আসলে যে পিছিয়ে আদনান ভাই যেটা স্বীকার করলেন, মানে এটা তো স্বীকার মানে বাংলাদেশের স্বীকার করছে, আদনান ভাইয়ের বিষয় না, আমাদের সবারই আমরা কতটা পিছিয়ে আছে সেটা বোঝা গেল। সেটাই যেটা আদনান ভাই বললেন, যে চোখ খুলে গেল। সেটা আছে, ভালো যে নাই তা না, আছে, অনেক ভালো আছে, তবে একটু সামান্য অল্প একটু জায়গাগুলোকে ইয়া করলে, আদনান ভাই যেটা বললেন, একটু ইয়া হলে, এগুলো যে ডিজিটাল পদ্ধতিতে এরকম খুব যে কিছু তা না, কিন্তু আলোচনা থেকে যাবে, যে আমরা আজকে আলোচনা করলাম, প্রবাবলি নট। আমি আপনাদেরকে এটা অ্যাসিওর করছি যে ডোনার ডাটাবেসটা সামনের বছর দেখবেনই। আচ্ছা, যদি জীবিত থাকি এবং বর্তমানে যে পদে কাজ করছি এই পদে থাকতে পারি, ইনশাআল্লাহ ডোনার ডাটাবেস আপনারা দেখবেন, এটা দেখবেন। আর কোয়ালিটি ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন সিস্টেম, ইটস এ ভেরি বিগ টার্ম। ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন এটা হচ্ছে যে অনেক লোক, এটা একটা ভলান্টারিলি অনেক লোক আসবে, অনেক লোক আসবে না। আপনি ইউ ক্যান মেক ইট ম্যান্ডেটরি, যেন আপনার অ্যাক্রেডিটেশন না আপনি খুলতে পারবেন না। মানে আপনি কোনো দর্জিকে কথাটা বলতে পারেন না তুমি ভালো জামা বানাও না, তাই তুমি দোকান খুলতে পারবে না। আপনি বরং কোয়ালিফাইড কিছু লোককে বলতে পারেন যে এরা ভালো বানায়। তো অ্যাক্রেডিটেশনের জন্য গভর্নমেন্ট চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, কিন্তু কেউ যদি ভলান্টারিলি না আসে, যে না আমি ভাই অ্যাক্রেডিটেশনে আসতে চাই, যে আমি কতটুকু স্ট্যান্ডার্ড আমি দেখতে চাই, মাঠটা যাচাই করে নেওয়া, এবং এটার জন্য যদি আপনি কোনো প্রাইজ পুরস্কার ইনিশিয়েট না করেন, তাহলে যেটা হবে যে অ্যাক্রেডিটেশনের জন্য আমরা যতই দৌড়াবো, এটা আসলে তাকে চেপে ধরে আপনি কিন্তু অ্যাক্রেডিটেশন করাতে পারবেন না। এবারের যে সাফল্য হাসান ভাই, যে ঘটনাটা আমরা রোগীকে এখন পর্যন্ত সে যে মানে অপারেশনের পর সুস্থ আছে, রক্ত পাওয়া গিয়েছে, সবকিছু মিলে আরো বড় সাফল্য হচ্ছে যে আপনারা যেটা বললেন, যে 1 বছরের মধ্যে যে ডাটা ব্যাংকটা পাওয়া যাবে, সেটাও এটাকে ধরে আমরা একটা সাফল্য দিতে যাচ্ছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সুন্দর থাকুন, নিরাপদ থাকুন।